শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রতারিত হয়ে লিবিয়া থেকে খালি হাতে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন। সচেতনতার অভাব এবং অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে প্রতারণা, বলছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর এবং কুষ্টিয়ায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বিভিন্ন স্থাপনা কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের সাময়িক ব্যবস্থা, কার্যকর পদক্ষেপের দাবি। রাজধানীর বাজারে আসছে শীতের আগাম সবজি, কমেছে দাম। স্থিতিশীল চাল, পেঁয়াজ, রসুন এবং মুরগির দর সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানব পাচারকারী চক্রের প্ররোচনায় পড়ে প্রতারিত হয়ে লিবিয়া থেকে আজ দূতাবাসের সহায়তায় দেশে ফেরত এসেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি, যাদের বেশিরভাগই হয়েছেন নির্যাতিত। ফিরেছেন খালি হাতে। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতার অভাব এবং অপরাধীদের যথাযথ শাস্তি না হওয়ায় বাড়ছে এমন প্রতারণা। মার্শেক রাহাদের রিপোর্ট। উন্নত জীবনের আশায় বড় স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ে গিয়েছিলেন লিবিয়ায়। খরচ করেছেন ১০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। প্রতারিত হয়ে দেশে ফেরত এসেছেন শূন্য হাতে। ভুক্তভোগীরা জানান, বিদেশে পাঠানোর সঙ্গে জড়িতদের একটি চক্র ইউরোপের পাঠানোর কথা বলে তাদের লিবিয়া পাঠায়। টাকা না দিলে করা হচ্ছে অমানবিক নির্যাতন। কেউ কেউ আবার সাগর পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় নিহত হচ্ছেন। একটা হাতের কবজি হারাইছি, হাতের কবজি হারাইয়া তারপরে দীর্ঘদিন থাকার পরে এই যে গত ১ তারিখে আমার মাফিয়া তুল্লা নিয়ে গেছিল। মাফিয়া তুল্লা নিয়ে গিয়ে ৯.৫ লক্ষ করে টাকা আদায় করছে। আমরা গেছিলাম দালালের প্ররোচনায় গেছিলাম যে ইটালি পাঠাবে, ইটালি পাঠানোর কোনো নাম নাই। লাভর থেকে আমাদের নির্যাতনের শিকার যারা গেছে, এই স্বপ্ন নিয়ে গেছে, অনেকে ৫০ লাখ, ৬০ লাখ, ৭০ লাখ টাকা খাওয়াইয়া লাস্টে বাড়ি ঘর সব বেচা খালি হাতে অনেকে ফিরছে, অনেকে মারা গেছে সাগর পথে। বিভিন্ন জায়গায় আটক কিংবা বিপদে থাকা এমন শতাধিক বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আজ দেশে ফেরত এসেছেন। তাদের মানব পাচারকারী চক্রের বিষয়ে সচেতনতার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাঠাইছিল তো অনেক বড় স্বপ্ন দেখায়, কিন্তু ফিরলো খালি হাতে। ২০ লাখ টাকা খরচ করে গেছে, কিন্তু কিছুই পাইনি ভাই, পুরো একদম খালি হয়ে আইছে। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয় বিদেশে গিয়ে বাংলাদেশিদের প্রতারণায় পড়ার ঘটনা কমছে না। যে জায়গাটা এখনো যুদ্ধ বিধ্বস্তের জায়গা পড়ে আছে, যেখানে তাদের নিজেদের ভিতরে স্ট্যাবিলিটি নাই, আমরা সেইখানে কেন লোক পাঠানোর চেষ্টা করব? এই বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে দেখা উচিত। এবং অবশ্যই এখানে দায় অনেকেরই আছে, রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি থেকে অনেকেরই আছে, কিন্তু মূলত রেগুলেটরি অথরিটি যারা, তারা কোনোভাবে দায়টা এড়াতে পারে না। আর কোনো বাংলাদেশি যাতে বিদেশে গিয়ে প্রতারণায় না পড়ে সেজন্য সচেতন হওয়া জরুরি বলেও মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। লাখ লাখ টাকা খরচ করে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে লিবিয়া থেকে শুধুমাত্র চলতি মাসেই ফেরত এসেছেন অন্তত ৬১৮ জন বাংলাদেশি। ফেরত আসার অপেক্ষায় আছেন আরও অন্তত ৩০০ জন। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে দেশি কিংবা বিদেশি কোনো চাপ নেই, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের গণহত্যা বিষয়টি আন্তর্জাতিক মহলও জানে, তাই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দেশি বিদেশি কারও কোনো চাপ নেই। এ সময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের সকল রাজনৈতিক দল একমত রয়েছে। এবারের নির্বাচন দেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। পানি কমে যাওয়ায় ভাঙতে শুরু করেছে ফরিদপুরের পদ্মা, আড়িয়াল খাল এবং মধুমতি নদীর দুই পাড়। এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি, বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা।
প্রায় একই অবস্থা কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচরে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বর্ষা শেষে কমছে বিভিন্ন নদ নদীর পানি, সাথে দেখা দিয়েছে ভাঙন। গত 2 সপ্তাহ ধরে ভাঙছে ফরিদপুরের পদ্মা, আরিয়ালখা ও মধুমতি নদীর দুপার। এতে প্রতিদিনই বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। 3 নদীর ভাঙনে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন। আমরা ভাঙতে 8টা ভাঙা দিছি। 2 দিন ধরে কাজ করতেছে, তো কাজ তো ভালো হবে না। যদি একবারে বুলুক খেলাই দেয় তাহলে আমাদের এলাকাটা রক্ষা পাইতো। জরুরি ভিত্তিতে বস্তা ডাম্পিং করা হইতেছে। 175 মিটার প্রকল্প আমাদের রানিং অবস্থায় নেওয়া হয়েছে। ভাঙন রোধে 21টি স্পটে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে সহায়তা করছে জেলা প্রশাসন। যেসব এলাকার ভাঙন হচ্ছে সেগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেগুলো হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে। যেই কাজগুলো করা দরকার। এছাড়া যারা দুর্যোগ কবলিত এলাকার মানুষজন আছে তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। এদিকে কুষ্টিয়ার পদ্মার ভাঙনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিগঞ্জ পাড়া সহ আশপাশের 5 কিলোমিটার এলাকা রয়েছে ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সাময়িক ব্যবস্থা নিলেও সেটি কাজে আসছে না। আমরা খুবই আতঙ্কে আছি। রাত আসলে চোখে ঘুম আসে না। দিনের বেলায় কত টাকা থাকে কখন যেন ভাঙে চলে যায়। জায়গা জমি যেটুক ছিল সেটুকু ভাঙে চলে গেল। আমরা এখন কি করে খাবো? নদী অলরেডি আমাদের গ্রামে যে জমি জায়গা ছিল অলরেডি ভেঙে গিয়েছে। অল্প কিছু হলে আমাদের হয়তো বসত ভিটাটাও থাকবে না, আমাদের স্বামী সন্তানের পথে দাঁড়াইতে হবে। নদী ভাঙনে এদিককার জিও ব্যাগ ফেলাই, বারবার ব্যাগ ফেলায়, ব্যাগ থাকে না। তার পরিবর্তন আমার 3-4 হাজার লোক বসতি বাড়ি, সব ভিটি বাড়ি সর্বহারা হয়ে গেছে। ভাঙনপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পদ্মা নদীতে পানি নামা শুরু হয়েছে, তো পানি নামার কারণে বিভিন্ন পয়েন্টে ভাঙন সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে ভেড়ামারা উপজেলা মুন্সিপাড়ায় যে মানববন্ধন সংঘটিত হয়েছে, আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি। সেই জায়গায় ভাঙনের মাত্রাটা অত্যাধিক বেশি। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে আসছে শীতের আগাম সবজি, এতে কমেছে দাম। কেজিতে 15 থেকে 20 টাকা কমে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকায়। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন এবং মুরগির দাম। কমেছে ডিমের দাম, আর সরবরাহ কমায় কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। ফুলকপি, বাঁধাকপি, সিম সহ অন্যান্য শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে রাজধানীর বাজারে। এতে কমতে শুরু করেছে সবজির দাম। পেঁপে, লাউ, ঢেঁড়স, করলা, পটল পাওয়া যাচ্ছে 40 থেকে 80 টাকা কেজিতে। কাঁচামরিচের কেজি 150 টাকা। আগের দামে আলু 20, পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আগের থেকে সবজির দাম এখন একটু অনেক কম। যেমন ফুলকপির দাম কমছে, সিমের দাম কমছে, লাউ, বাঁধাকপি, নতুন নতুন সবজি আমদানি হয়েছে। সব সবজির দাম কিছুটা কম আগের থেকে। শীতকালের সবজি কিছু কিছু আসছে, কেন কমতেছে। এই বছরে আলহামদুলিল্লাহ এক বছর মানুষ স্বস্তি পাইছে সবজি খায়া। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম, পাওয়া যাচ্ছে 170 টাকা কেজিতে। সোনালির দাম 290 টাকা কেজি। তবে কমেছে ডিমের দাম, ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। ডিমের বাজার গত সপ্তাহ ডজনে 10 টাকা কমছে। গত সপ্তাহে ছিল 140 টাকা ডজন, এই সপ্তাহে আমরা বিক্রি করতেছি 130 টাকা ডজন। কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে জানিয়েছেন বিক্রেতারা। মাছ আমদানি কম, ইলিশ মাছ ধরা বন্ধ করে মাছ আমদানি কম, এখানে মাছের দাম একটু বাড়তি। আমদানি অব্যাহত থাকায় স্থিতিশীল চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকায়, আর মানভেদে সরু চালের দাম 75 থেকে 80 টাকা। ভালো মিনিকেট আপনার 80-82 টাকা আছে, আর 28 আছে 60-62 টাকা। তারপরে পায়জাম আছে 60-62 টাকা। ভালো নাজির আছে 90-85 টাকা। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
সুনামগঞ্জ, ফরিদপুর এবং যশোরের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে মা মেয়ে নিহত হয়েছে। আজ ভোরের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের শান্তিগঞ্জের শত্রুমর্দন বাগেরকোনা গ্রামে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মঞ্জুরা আক্তার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাসে থাকা আরও 15 জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। এছাড়া যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলি এবং মোটরসাইকেলের সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছেন। এর আগে গত রাতে কুষ্টিয়ার পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নোয়াখালী, ভোলা, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার জেলেরা জাল এবং নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পরও অনেক নিবন্ধিত জেলে বরাদ্দকৃত চাল পায়নি। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা। এদিকে এদিকে ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে বলছে মৎস্য অধিদপ্তর। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় এবার কাঙ্ক্ষিত ইলিশ পাবেন জেলেরা। পূরণ হবে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রাও। এদিকে ইলিশ আহরণের নিষেধাজ্ঞার শেষ সময়েও সাগর এবং নদীতে অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে বঙ্গোপসাগর থেকে এফবিএনি নামে একটি ফিশিং ট্রলার সহ 9 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বাড়ি ভারতের 24 পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়। আটককৃতদের সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের পর জেলে পাঠানো হয়েছে। এদিকে শরীয়তপুরের নড়িয়া এবং জাজিরার পদ্মা নদীতে অভিযান চালিয়ে 14 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে আহরণকৃত প্রায় 30 কেজি ইলিশ এতিমখানায় দেয়া হয়। রাজবাড়ীর পদ্মাতেও ইলিশ আহরণের অভিযোগে 8 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মাদারীপুরের নয়াচর এলাকায় নির্মাণাধীন ইকো পার্কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। অন্যদিকে কাগজপত্র যাচাই বাছাই শেষে অর্থ প্রদান করার কথা জানিয়েছে প্রশাসন। মাদারীপুর রিপোর্টার আঞ্জুমান জুরিয়ার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর জেলার চরমুগুরিয়া বন্দর এলাকা সংলগ্ন নয়াচর এলাকায় গেল 5 বছর আগে সামাজিক বন বিভাগ ফরিদপুরের আওতায় শুরু হয় ইকো পার্ক নির্মাণ কাজ। তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 31 কোটি 74 লাখ টাকার অনুমোদন পেলেও পরে সংশোধনের পর তা বেড়ে দাঁড়ায় 36 কোটি 80 লাখ টাকায়। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। এই টাকা নিয়ে ঝামেলা করে গেছিলাম, আমরা হাইকোর্টের জন্য রায় পাইছি, পাওয়ার পর তারপরও এরা টাকা দিতেছে না, এদের সব কাজ চলে। 3টা দেওয়া হয়েছে নোটিশ যে ডিসি নিজেরাই দিয়ে দেবে, কিন্তু আমরা পাইনি। আমরা 1.5 গুণে রাজি আছি, আমরা এখনো 1.5 গুণে রাজি। আর যদি আমাদের 1.5 গুণ টাকা পয়সা না দেয় আমরা কাজ করতে দেবো না, আমাদের জায়গা আমাদের ফেরত দেব। ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় 3.5 কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ। কাগজপত্র যাচাই বাছাই শেষে এই অর্থ প্রদান করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 24টি পরিবারের মধ্যে একটি পরিবারের টাকা মারুফুর রশিদ ডিসি স্যার উনি দিয়ে গেছিলেন। সরকার উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে কমিটি এখানে সরজমিনে আসবেন, তারা তদন্ত সাপেক্ষে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক কাজ হবে। প্রতিবেদন কিংবা যেই পেপারসগুলো দেওয়া হয় সেটা সদর এসিলেন অফিস থেকে যায় এবং সেটা ইউনোর মাধ্যমেই যায়। আপাতত নিকট টাইমে আমাকে এই কোনো প্রতিবেদন দিতে হয়নি। যদি আমার কাছে প্রতিবেদন চাওয়া হয় তখন আমরা এটার ব্যবস্থা নিব। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিয়ে দ্রুত সময়ের মধ্যে ইকো পার্কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। মাছরাঙা, নিউজ ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে অন্তত 5,000 রোগীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের উদ্যোগে সকালে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ঈশ্বরদী আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে।
পাবনা 4 আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং আটঘড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। পাবনা এবং রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনা জেনারেল হাসপাতালের 30 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন এই মেডিকেল ক্যাম্পে। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময়ে ভোর 3:30টার দিকে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এই সময় মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং অল্প কিছু দূর যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। বাসটিতে 41 জন যাত্রী ছিলেন। বাসের দরজা খোলা যায়নি, তবে জানালার কাঁচ ভেঙে 21 জন যাত্রী বের হয়ে আসেন আর 20 জন পুড়ে মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বিকেলে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে ক্যারিবীয় দলেরও যাবার কথা রয়েছে। আগামী 27, 29 এবং 31 অক্টোবর চট্টগ্রামে হবে 3টি ম্যাচ। গত রাতে প্রথম 2টি টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 10 মাস আগে দুই দলের সবশেষ টি-20 সিরিজে ক্যারিবীয়দের মাটিতে 3-0 ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া টাইগাররা তাদের সবশেষ 4টি টি-20 সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে হারিয়েছে। বেশ জমজমাট আয়োজনে হয়ে গেল বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ রাইড, যেখানে বাংলাদেশ এবং নেপালের বাইকাররা কাঠমান্ডু থেকে লোয়ার মুস্তাং পর্যন্ত প্রায় 400 কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি রাস্তা বাইক দিয়ে পাড়ি দিয়েছেন। বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে ক্যামেরা ছিলেন সঞ্জীব দেবাবু। এ যেন ভয়াল সুন্দর, যার আকর্ষণ ঘর ছাড়া করে ভ্রমণ পিপাসুদের। আকাশ পাহাড় মিতালির এমন সৌন্দর্য উপেক্ষা করা মানবের অসাধ্য। হাতে হাত ধরে তাই তারা বেরিয়ে পড়ে এমন মনোমুগ্ধকর প্রকৃতির নেশায়। হিমালয় কন্যা নেপালে গিয়ে দেশটির অধিবাসীদের সাথে এমন হাতে হাত মিলিয়েছিল বাংলাদেশের একদল বাইকার। নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ রাইড নামক বন্ধুত্বের সফরে দুই দেশের বাইকাররা একসঙ্গে পাড়ি দিয়েছেন প্রায় 550 কিলোমিটার পথ। বাংলাদেশের বাইকিং ফর হিউম্যানিটি ও নেপালের এক্সপালস রাইডার ক্লাবের 5 জন করে সদস্য অংশ নেন এ ফ্রেন্ডশিপ রাইডে। এই দুই গ্রুপ একসঙ্গে বাইক রাইড করে কাঠমান্ডু থেকে পোখরা হয়ে লোয়ার মুস্তাং পর্যন্ত। যে রাইডের শেষ হয় সমুদ্র পৃষ্ঠ থেকে 14,000 ফিট উঁচুতে মুক্তিনাথ মন্দিরে গিয়ে। সে অভিজ্ঞতা ও নেপালিজদের আতিথেয়তার গল্প শোনালেন বাইকিং ফর হিউম্যানিটির সদস্যরা। তো তাদের সাথে যেই সম্পর্কটা আমাদের স্থাপন হয়েছে দুইটা দেশের, তারাই আমাদের পারমিশনগুলো নিয়ে রাখে। আমরা যে অ্যাজ এ মুসলিম হিসাবে একটা ভিন্ন কান্ট্রিতে যাওয়ার পরে আমাদের কিছু ফুডের একটা হালাল ফুডের একটা বিষয় থাকে, তারা আমাদের জন্য হালাল ফুড অ্যারেঞ্জ করে রাখে এবং রোড কন্ডিশন এবং যেখানে যেখানে কাগজ শো করতে হয় তারা সাপোর্ট করে। দুটা দেশকে, দেশের মানুষ একত্রিত হয়ে একটা মিলবন্ধনের মাধ্যমে একটা ট্যুর করা, যেটা বাইকিং কমিউনিটি বা বাইকারদের একটা নেশা, সেই নেশাটাকে আমরা আরেকটু আপগ্রেড করার চেষ্টা করছিলাম। 7 দিনের এই বাইক রাইডিংয়ের পরতে পরতে ছিল রোমাঞ্চ, আর পথের বাঁকে বাঁকে ছিল ঝুঁকি। রাইডের বিভিন্ন পর্যায়ে এই বাইকারদের পাড়ি দিতে হয়েছে 5,000 থেকে 14,000 ফিট পর্যন্ত। অক্সিজেনের একটা বিষয় ছিল এখানে। 9,000 ফিটে গেলে অক্সিজেনের লেভেলটা কমে আসতে থাকে। এখন মুক্তিনাথে যাওয়ার পরে যেটা দেখলাম, অক্সিজেনের লেভেলটা মাত্র 10। আমরা প্রায় 2 ঘন্টা এখানে কাটালাম। ইনশাল্লাহ তখনও আমরা সুস্থ। বাইক চালানোর জন্য আমরা জায়গা পাইছি 1 হাত। বাম দিকে থাকতেও পাহাড়গুলো এরকমভাবে ঝুঁকে থাকতো, মনে হচ্ছে যে এই মাত্রই পরে। আর পানির স্রোত তো ছিল। ওদের হিল ট্র্যাকের সাথে আমাদের হিল ট্র্যাকের একটু ডিস্টেন্সটা হচ্ছে যে কি, আমাদের হিল ট্র্যাকটা হচ্ছে যে খুব মানে সোজা আকার, আর ওদের হিল ট্র্যাকটা হচ্ছে যে পেঁচানো। আর এক্সপালস রাইডার ক্লাব নেপালের সভাপতি কুন্দন এমন রাইডের আমন্ত্রণ দিয়ে রাখলেন সব বাংলাদেশিদের। In the collaboration with the Expals Riders team, we have done a beautiful ride to Mustang, and it was a great opportunity to share the experience, riding experience, culture with each other. So in future, I request all the friends from Bangladesh, all the brothers, to come here in Nepal, to visit here, to explore here, and we will also there here in Bangladesh soon.
রাইডারদের আশা, দুই দেশের মধ্যে এমন বন্ধুত্বের বাইক সফর সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি খুলে দিবে পর্যটনের নতুন দুয়ার। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতারিত হয়ে লিবিয়া থেকে খালি হাতে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন। সচেতনতার অভাব এবং অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে প্রতারণা, বলছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর এবং কুষ্টিয়ায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলের জমি, বিভিন্ন স্থাপনা, কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের সাময়িক ব্যবস্থা, কার্যকর পদক্ষেপের দাবি। রাজধানীর বাজারে আসছে শীতের আগাম সবজি, কমেছে দাম। স্থিতিশীল চাল, পেঁয়াজ, রসুন এবং মুরগির দর সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ।